আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি করাইল বস্তির আগুন। কয়েকশো ঘর পুড়ে ছাই। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। উপদেষ্টা পরিষদে পাশ হলো গণভোট আইন অধ্যাদেশ 2025। সংসদ নির্বাচন এবং গণভোটের কেন্দ্র একই হবে, ব্যালট পেপার হবে আলাদা। রাজনীতির সাথে জড়িতদের পর্যবেক্ষক নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান সিইসির। ভোটের সময় নিজেদের নিরাপত্তা চান প্রতিনিধিরা। সারা দেশে ভোটের হাওয়া বইছে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। আগামী নির্বাচনে দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে জনগণ, আশা জামায়াত আমিরের। এমপি প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক। সম্পদের মিথ্যা তথ্য দিলেই ব্যবস্থা। 3 পিএস এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শেষ পর্যায়ে। এবং চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি নিয়ে রিটের রায় 4 ডিসেম্বর। প্রভাবশালী মহলের স্বার্থে মামলা, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। 5 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি মহাখালীর করাইল বস্তির আগুন। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির কয়েকশো ঘর। হতাহতের তথ্য না পাওয়া গেলেও ভয় আতঙ্কে দিক বিদিক ছুটোছুটি করতে দেখা গেছে বস্তির বাসিন্দাদের। বিকেল 5টার দিকে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বস্তির বিভিন্ন কলোনিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘর ও দোকান পুড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বিকেল 5টার দিকে করাইল বস্তির বউবাজার এলাকার কসাই বিল্লালের বাড়ির নিচের চায়ের দোকান থেকে আগুন লাগে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে ছড়িয়ে পড়ে আগুন, জ্বলতে থাকে দাউ দাউ করে। একে একে জামাই বাজার, কুমিল্লা পট্টি, বরিশাল পট্টিতেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কোনো রকমে প্রাণ নিয়ে বস্তি থেকে বের হয় বাসিন্দারা। নৌকা দিয়ে শিশু মহিলাদের নিয়ে খাল পাড়ি দিয়ে গুলশান লিংক রোডে আশ্রয় নেয় অনেকে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা 6টা 5 ঘটনাস্থলে পৌঁছে 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 5টি ইউনিট। সবশেষ সন্ধ্যা 7:15টায় আরও 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে যানজট ও পানির সংকটের কারণে আগুন নেভাতে হিমশিম খায় ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদেরও। বস্তিতে এখন কোনো গ্যাস নাই, সরকারি কোনো গ্যাস নাই। সবাই সিলিন্ডারের পাক করছে না, ওই সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। ওই সিলিন্ডার বাস্ট হয়ে এই অবস্থা দ্রুত আগুন ছড়ায় গেছে। আজকে কিছু পিছ দিকে তাকাই দেখি মানে আগুন কে এত ধুমকে দেখি আগুন মনে করেন অনেক দূর সানে গেছে। কোথায় এমন এক দৌড় দিয়েছি দিয়ে মনে করেন ঘরের মধ্যে যা খালি তালা ভাঙ্গে বাইক করে নিয়ে মনে করেন চলে, আর কিছু বার করতে পারিনি। আমরা কোনো রকম আমাদের জীবনটা বাঁচিয়ে নিয়ে চলে আসছি আর কি। আমাদের সবই তো শেষ। নৌকা দিয়ে পার হয়ে আবার বনের ব্যবস্থা লয়েছে এই সাইডে, আর এই একটা ফ্রিজ নিয়ে আসছে, আর কিছু নেই। তবে আগুনে ঠিক কতগুলো ঘর ও দোকানপাট পুড়েছে সে তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। করাইল বস্তিতে কমপক্ষে 1 লাখেরও বেশি পরিবারের বসবাস। এর আগে গত বছরের 24 মার্চ ও 18 ডিসেম্বর ভয়াবহ আগুন লাগে এই বস্তিতে। আশিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হতে চাচ্ছি তার সাথে। রানা, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে আমাদের জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এখন পর্যন্ত করাইল বস্তির যে আগুন 5 ঘন্টার পরবর্তী সময় আসলে কোনোভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং এই আগুনটি মূলত বিকেল থেকেই শুরু হয়। আপনি জানেন
যে এই করাইল বস্তির বউবাজার এলাকায় কসাই বিল্লালের বাড়ির নিচে একটি চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে একটি সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যেটি আমাদেরকে এখানে যারা আশ্রয় নিয়েছেন, আগুনের বস্তিবাসী যারা এখানে বের হয়ে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বউবাজার এলাকা সম্পর্কে আপনাকে একটু বলবো, করাইল বস্তিটি মূলত এখানে 5 লাখের বেশি মানুষ বসবাস করে এবং বউবাজার এলাকাটা মূলত পুরো করাইল বস্তির একদম মাঝামাঝি অবস্থানে আসলে অবস্থিত। এই মাঝামাঝি অবস্থান থেকে শুরু করে আসলে যখন এই আগুনটা ছড়িয়ে পড়ে তো এটা ভয়াবহ আকার রূপ ধারণ করে। এছাড়া আপনি জানেন যে করাইল বস্তির প্রত্যেকটি ঘর মূলত কাঠের পাটাতন দিয়ে তৈরি করা। যখন আগুনটা ছড়িয়ে যায় এখানে কাঠের যখন আগুন লাগে এটা আসলে স্বাভাবিকভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়নি এবং এইখানে সরকারি তিতাসের গ্যাসের লাইন না থাকায় এখানে প্রত্যেকটা পরিবারই মূলত সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন এবং সিলিন্ডার গ্যাসের বোতলগুলো বিস্ফোরণ হওয়ার কারণে আগুনটা ভয়াবহ আকার ধারণ করে। এবং বর্তমানের যে অবস্থা, করাইল বস্তির যে অংশটা গুলশান 2 নম্বরের যেই ঝিল পাড়ের যে ঘাট রয়েছে সেই ঘাটের দিকে ছড়িয়ে পড়েছে এবং এই ঘাটের এলাকাটার নাম হলো কুমিল্লাপট্টি। বউবাজার থেকে কুমিল্লাপট্টি, এরশাদ মাঠ, বরিশাল পট্টি পর্যন্ত আগুনে একদম ভস্ম হয়ে গেছে। আমি ক্যামেরাতে আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আসলে কতটুকু দেখানো যাচ্ছে আমরা দূর থেকে সেটা আসলে বোঝা যাচ্ছে না। তবে আমি এখন দাঁড়িয়ে আছি এখান থেকে যেই করাইল বস্তি থেকে শুরু করে ঝিল পার হয়ে মহাখালী এবং যে গুলশানের লিংক রোড এইখানে, এবং অনেককে আমরা দেখেছি নৌকাতে করে তারা কোনো রকমের জীবন নিয়ে আসলে এই পারে এসেছেন। অনেকের কোলেই দেখেছি 2 মাসের শিশু, 1 মাসের শিশু তারা এখানে নৌকা দিয়ে পার হয়ে এসেছেন। ফাতিহা, আরেকটা বিষয় আমি জানানোর চেষ্টা করছি, করাইল বস্তিতে যারা থাকেন তারা নিম্ন মধ্যবিত্তের মানুষ এবং তাদের পরিবারের প্রায় সকলেই কর্মজীবী। তাদের ঘরের স্বামী, স্ত্রী, সন্তান বড় থাকলে কিংবা মা যারা আছেন তারাও মূলত আসলে এখানে সবাই কাজ করে থাকেন। তো দিনের শুরুতে যখন আসলে আগুনের ঘটনাটা ঘটে তারা বেশিরভাগ মানুষই আসলে বাড়ির বাইরে ছিলেন। এখানে এছাড়া যে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, দোকান রয়েছে, এই বেশিরভাগ মানুষই তারা আসলে এখানে আগুনের সূত্রপাতের ঘটনা শুনে এরপরে তারা এখানে আসেন, উদ্ধার তৎপরতা করেন। তাদের ঘরের অনেকেই আমরা দেখেছি 2-1টি বস্তা কিংবা একটি টিভি, একটি ফ্রিজ নিয়ে তারা আসলে নৌকাতে পার হয়ে এই পাশে এসেছেন এবং কিছু মানুষ তারা বনানী 11 নম্বরে দিয়ে গিয়েছেন, কিছু বাড্ডার দিকে তারা বস্তি এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এখানে বেশিরভাগ পরিবার আসলে বলা চলে প্রায় নিঃস্ব অবস্থায় তারা এখানে আছেন। তারা রাতে কি খাবেন, সেই খাবারের কি খাবেন সেটা নিয়ে আসলে জানেন না। এছাড়া আমি একটু দেখানোর চেষ্টা করব, করাইল বস্তির এক পাশ থেকে শুরু করে আসলে আগুনটি জ্বলে জ্বলে একদম শেষ মাথার দিকে যাচ্ছে। তো সর্বশেষ আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে বলাটা আসলে মুশকিল। হয়তো আগামীকালকে উদ্ধার তৎপরতা শেষ হলে তখন আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা জানাতে পারবো। ফাতিহা, এই ছিল সর্বশেষ তথ্য। রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, করাইল বস্তি থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন রানা। অধ্যাদেশ আকারে পাশ হলো গণভোট আইন 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংসদ নির্বাচন ও গণভোটের ভোটার এবং কেন্দ্র একই থাকবে, ব্যালট পেপার হবে আলাদা। নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, আগামী 5 ডিসেম্বরের মধ্যে কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। ইয়াসিন রানা রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, শিগগিরই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে অধ্যাদেশ। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য
যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। জাতীয় ঐকমত্য কমিশনের 30টি প্রস্তাবনা নির্বাচনে জয়ী দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে বলে জানান আইন উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে এনসিপি জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। আর 30টার ব্যাপারে ঐকমত্য যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই। চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব। একদিনে 2টি ভোটের জন্য নির্বাচন কমিশন যথাসময়ে সকল প্রস্তুতি নিচ্ছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনী কালি, স্টাম্পার, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। গণভোটের সার্বিক বিষয়ে ভোটারদের বোধগম্য করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা চায় সরকার। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর আসিফ নজরুল। রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্তদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় এই আহ্বান জানান তিনি। পর্যবেক্ষকদের চোখ দিয়ে নির্বাচন দেখতে চান বলেও মন্তব্য করেন সিএসি। এ সময় নির্বাচন পর্যবেক্ষণে ডিজিটাল ঝুঁকি, পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত 81টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে 2 পর্বে পরিচিতিমূলক বৈঠক করে নির্বাচন কমিশন। এতে অংশ নেয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। অবজারভারদের সিকিউরিটিটা কিন্তু একটু এনশিওর করা প্রয়োজন। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। লোকাল যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা কমিটি করতে পারেন কিনা, তাহলে হচ্ছে কোনো ধরনের ঝামেলা হলে তারা সেটা রেসপন্স করবে। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে কিউআর কোড চালুর কথা জানিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপোষহীন থাকতে চায় কমিশন। যেখানে ভোটার ব্যালটে সিল দেয় সেখানে কেউ ঢুকবে না, কোনো অবস্থাতেই না। আর কক্ষে ঢোকার জন্য যেসব প্রোটোকল আছে, যখন কক্ষে ঢুকবেন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে মোবাইল ফোন টোন ইত্যাদি বাইরে রেখে সেগুলো অনুসরণ করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেরাই বিতর্কিত হবে জানিয়ে সিইসি বলেন, সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ভালো কিছু হবে না। অবজারভাররা যদি নিরপেক্ষ না হয়, তারা যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়, তারা যদি ওখানে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করে, ভোটারদেরকে ধরে এসে লাইনে মার্কা ছিনিয়ে দেয় যে এই মার্কায় ভোট দেন, তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াইল সিলেক্টিং পিপল। 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে 5 বছরের জন্য নিবন্ধন দেয় ইসি। পরে 16টি সংস্থাকে নতুন করে নিবন্ধন দিতে প্রতিষ্ঠানটি দাবি আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। চূড়ান্ত পর্যায়ে আগের সংস্থাগুলোর সাথে নতুন করে 15টি যুক্ত হয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়ায় 81-তে। মঙ্গলবার 2 পর্বে সবগুলো সংস্থার প্রতিনিধিরা ইসির সাথে সংলাপে বসে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, গণতন্ত্র উত্তরণের পথে এগোচ্ছে দেশ। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এদিকে চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকুরির ব্যবস্থা করবে বিএনপি। চট্টগ্রাম ও ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য যথেষ্ট উপযোগী। নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। এদিকে চট্টগ্রামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বের। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে না। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে আমাদের একটা প্রত্যাশা জেগেছে, আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে। সারা দেশে স্কিল সেন্টার স্থাপনের পাশাপাশি সকলের জন্য বিনা খরচে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলেও জানান আমির খসরু। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি, সন্ত্রাস, অবিচারের বিরুদ্ধে রায় দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর মিরপুরে নিজ সংসদীয় আসনে প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের জনগণ শোষক এবং শোষিত এই দুই ধরনের মানুষ আর দেখতে চায় না। বর্তমান সমাজে নারীরা পর্যাপ্ত সম্মান ও নিরাপত্তা পাচ্ছে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান আমিরে জামায়াত। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় জামায়াত। সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা থামবো না, কেউ আমাদেরকে থামাতে পারবে না। আমাদের তৃতীয় অঙ্গীকার, সবার জন্য ন্যায় বিচার। এটার থেকে গরিব ধনী, দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয়। সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায়। আসন্ন নির্বাচনে এমপি প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুর্নীতি দমন কমিশন। সম্পদের মিথ্যা তথ্য দিলেই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, এমপি হওয়া লাভজনক এমন অবস্থা বদলাতে হবে। বলেন, দুদকের এখনো নখ দন্ত গজায়নি, তবে কোনো রাজনৈতিক চাপ নেই। উপদেষ্টাদের 3 জন পিএস, এপিএস এর বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান দুদক চেয়ারম্যান। রিপোর্ট মাহবুব কবির চপলের। মাননীয় সদস্যবৃন্দ, বাংলাদেশের আইন পাশের বাতেঘর জাতীয় সংসদ, কিন্তু এমপি হওয়ার পরই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান অনেকেই। বছর ঘুরতেই কারো কারো সম্পদ বাড়ে 1000 গুণেরও বেশি। রাজনীতি হয়ে ওঠে অর্থ কামানোর হাতিয়ার হিসেবে। যদিও নির্বাচনের সময় হলফনামায় সম্পদের প্রকৃত তথ্য দেন না বেশিরভাগ প্রার্থী। এমপি মন্ত্রী হয়ে গেলে তারা থাকেন দুদকের ধরাছোঁয়ার বাইরে। তবে এবার সেটা হবে না বলে জানালেন কমিশনের চেয়ারম্যান। বলেন, বন্ধ করতে হবে রাজনীতির লাভজনক ব্যবসা। সামনে সাধারণ নির্বাচন, আমরা আশা করি সরকার যেভাবে প্রত্যাশা করে একটা আনন্দময় পরিবেশে সঠিক এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য আগেও দেখে এসেছি, এবারও হয়তো হবে। কিন্তু কালো টাকাটা কেন আসছে? এমন যদি হতো যে যারা নির্বাচনে দাঁড়াবেন, সরকার যদি একটা ঘোষণা দিত যে এটা দুর্নীতি দমন কমিশনে তাদের সম্পদ আগে দাখিল করতে হবে, আমরা এটা নিয়ে একটা টাস্কফোর্স গঠন করতাম। নির্বাচন পরবর্তী সময়ে না করার তো কোনো কারণ নাই, আমরা 100 বার করবো। মেম্বার অব দ্য পার্লামেন্টের কাজ তো শুধুমাত্র আইন প্রণয়ন করা,
দেশটাকে ভালোভাবে ডিরেকশন দেওয়া। যদি আইন প্রণয়ন করাই হয় তো এটা তো নিশ্চয়ই কোনো লাভজনক কোনো প্রতিষ্ঠান হওয়ার কথা না। একসময় দুদকের বদনাম ছিল নখদন্তহীন বাঘ হিসেবে, এখনো সেটা কাটেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। জানান নিজেদের ফাইল গায়েবের ঘটনাও। আমাদের কিছু ফাইল সত্যি সত্যি কোনো ফাইল গায়েব হয়েছে আমাদের কাছ থেকে, কোনো ফাইল আদালত থেকে। দুদকের দাঁতও যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্প এখনো হয়নি, নখও পুরোপুরি গজায়নি, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা আশা করি সবার সহায়তায় দন্ত সর্বস্ব এবং নখ সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে। সিলেটের মতো পুণ্যভূমিতে যদি আমাদের দুদকের আর একটা বড় অফিস করতে হয় তাহলে এটা কি ইন্ডিকেশন দেয়? এটা তো দেয় যে দুর্নীতি বাড়ছে। ক্ষমতাহীনদের ধরলেও ক্ষমতাসীনদের বেলায় দুদকের নীরবতার অভিযোগ বেশ পুরনো। সে অবস্থার পরিবর্তন হয়েছে বলে দাবি করেন দুদক চেয়ারম্যান। জানান কোনো রাজনৈতিক চাপ নেই তাদের উপর। নির্বাচনের পরেও কি আপনাদের একই চেহারা থাকবে, না চেহারাটা একটু মলিন হবে, নাকি একটু উজ্জ্বল হবে? কাজে সেই ক্ষেত্রে আমাদের চেহারাটা কিরকম রাখতে হবে? আমি বরং বলবো যে সামনে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব। উপদেষ্টাদের কয়েকজন পিএস, এপিএস ও এনসিপির নেতার বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান আব্দুল মোমেন। অ্যাডভাইজারদের পিএস, এপিএস নিয়ে আমাদের কাজগুলি মানে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আর জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করেছে প্রসিকিউশন। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য 8 ডিসেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল 2। এই মামলার মোট সাক্ষী 38 জন। হানিফ ছাড়া অপর 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 4 জনই বর্তমানে পলাতক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য রাখেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শেখ হাসিনা কোনো আদেশ দেন নাই এবং শেখ হাসিনার আদেশ সংক্রান্ত যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, বাবু সাইদের কিলিং সংক্রান্ত যে বক্তব্য, সেগুলো এআই জেনারেটেড, এটাই ওনাদের মূল বক্তব্য ছিল। এর সাথেও আরেকটা বক্তব্য ছিল, বাংলাদেশে যে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয়েছে এই ওপিনিয়নগুলো যেহেতু পরবর্তী সরকার, শেখ হাসিনা সরকারের পরবর্তী সরকার, কাজে এই সরকারের কর্মকর্তা হয়তো রিপোর্টটা নিরপেক্ষ দেন নাই, তৃতীয় পক্ষ দ্বারা পরীক্ষা করা দরকার ছিল। এ ব্যাপারে আমরা জবাবও দিয়েছি, সাক্ষ্য প্রমাণও দিয়েছি। সেটা হচ্ছে এটা ব্রিটিশ বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এই অর্ডারগুলা, এই ভয়েসটা তার নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান ইয়ার শর্ট দ্বারা পরীক্ষা করিয়েছেন এবং তার ডকুমেন্টও আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া নিয়ে করা রিটের বিষয়ে আগামী 4 ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট। ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তির প্রক্রিয়া প্রশ্নে রুলের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন। তবে জনস্বার্থে নয়, বরং একটি প্রভাবশালী মহলের স্বার্থে রিটটি করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। হুমায়ুন চিস্তির রিপোর্ট। প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে তৈরি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল দিয়েই আমদানি রপ্তানি কন্টেইনারের বেশিরভাগ পরিবহন হয়। বর্তমানে কন্টেইনার টার্মিনালটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। এই টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। এখন বন্দর কর্তৃপক্ষ বিদেশি কোম্পানিটির সাথে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চাইলে তার বৈধতার প্রশ্নে রিট করেন যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ। প্রাথমিক শুনানি শেষে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি নয় জানতে চেয়ে গত ৩০ জুলাই রুল দেয় হাইকোর্ট। মঙ্গলবার রুলের শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন উচ্চ আদালত। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের চুক্তি করার আইনগত এখতিয়ার রয়েছে। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাটক্যাট। যা করছি সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্যে থেকে করেছে। প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। তবে রিটকারীর আইনজীবীরা বলেন, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেয়া মানে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলা। অন্তর্বর্তীকালীন সরকারের এই এখতিয়ার নেই। অন্তর্বর্তীকালীন সরকার
কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্ন আছে। যদি বিদেশিরা যদি এখানে চলে আসে, এক্সিস্টিং পোর্টকে যদি পুনর্নির্মাণ না করা হয়, যেমন আছে সেরকম যদি থাকে, তবে সেই ক্ষেত্রে বিদেশিদেরকে এই পোর্টটা দেওয়া যায় না। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে। পতেঙ্গার লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় 33 বছরের জন্য ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে গত 17 নভেম্বর চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। আর বুড়িগঙ্গার পাড়ে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি 22 বছর পরিচালনা করতে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ম্যাডলগের সাথে চুক্তি করেছে সরকার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে প্রায় 6 কোটি 20 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। চলতি বছরের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য দিয়েছে সংস্থাটি। জিনিসপত্রের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকায় দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 21.2% ওঠার শঙ্কার কথাও জানিয়েছে তারা। শহর ও গ্রামে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি এই পরিস্থিতি সামাল দিতে পারবে বলে সুপারিশ বিশ্বব্যাংকের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে 2025 সালের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, দেশে 2010 থেকে 2022 পর্যন্ত দারিদ্র্য কমেছিল, যার হার 31.1% থেকে 18.7%। একই সময়ে অতি দারিদ্র্য 12.2% থেকে কমে হয়েছিল 5.6%। যদিও 2016 সাল থেকে দারিদ্র্যের হার কমায় ছিল ধীর গতি। ওই সময়ে বিদ্যুৎ, স্যানিটেশন ও শিক্ষার সুযোগ বেড়ে 3.40 লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য বাড়ায় 2.10 লাখ মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। 2023 থেকে 2024 সালে 20 লাখ মানুষ হারিয়েছেন কর্মসংস্থান। এবছর আরও 8 লাখ মানুষ বেকার হবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। What are the main key development challenges in poverty reduction that Bangladesh was facing at the time? The percentage of people below the poverty rate has increased from 18% to 27%. Percentage of people below the extreme poverty has risen from 5.6 to 9.3%. So what does this speak about? অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থ পাচার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে। এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে হতাশা জানান কেউ কেউ। The law and order situation remains in a steady manner, otherwise poverty will be going down further. We can pose a question. 15 months of reform discussion, transition to elected government in 3 months. At the end of the day, is it going to be a elite created illusion of change, or will we see a persistence of those wrong intensive which have really brought us to where we are? If Bangladesh is going to move to the next stage, it needs higher quality growth, more inclusive growth, and growth that is centered on job creation. প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে, দারিদ্র্য কমানো ও মানুষের মর্যাদা নিশ্চিত করার কার্যকর উপায় নতুন কর্মসংস্থান সৃষ্টি। এক্ষেত্রে যুবক, নারী এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাজের ব্যবস্থা করা জরুরি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শীতের আগমনী বার্তা আর উৎসবের আমেজ নিয়ে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 শুরু করলো সুপার ব্র্যান্ড ওয়ালটন। পূর্বের মতো ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য রয়েছে
বিশেষ চমক। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন নেক্সট লেভেল ডিল অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও ই প্লাজা থেকে যে কোনো মডেলের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ওয়ালটনের সাইড বাই সাইড ফ্রিজ সহ হাজার হাজার পণ্য ফ্রি। এছাড়া রয়েছে নিশ্চিত উপহার। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 এর ডিক্লারেশন প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। 25শে নভেম্বর থেকে আগামী 25শে জানুয়ারি পর্যন্ত এসব সুবিধা পাবেন ক্রেতারা। দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 এর উদ্বোধন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল জিয়াউল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার থাকছে খেলার খবর। আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বন্দর নগরী চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 11:30টায় নগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান তারা। আগামী 27 ও 29শে নভেম্বর এবং 2রা ডিসেম্বর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। টি-20 সিরিজ উপলক্ষে প্রথম 2 ম্যাচের জন্য ইতোমধ্যেই 15 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট খুলনা অঞ্চল গ্রুপ ডির খেলা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন দলটি ঢাকায় চূড়ান্ত পর্বে লড়বে। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন পরাগারমান। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আমেজে মেতেছে এবার খুলনাবাসী। অতিথিদের নিয়ে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা পর্বের খেলা উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। প্রতিযোগিতার উদ্বোধন শেষে বিপ্লব জানান, এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা গেলে ভালো মানের খেলোয়াড় পাওয়া যাবে। বর্তমান কমিটি আসার পর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করছে সারা বাংলাদেশ থেকে যদি ভালো ভালো প্রতিভা পায় সেই প্রতিভাগুলোকে নিয়ে ভবিষ্যতে জাতীয় দলকে শক্তিশালী করা। তো আমার বিশ্বাস এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো মানের খেলোয়াড় খুঁজে পাবো। বর্তমান প্রজন্ম ডিভাইসের ভক্ত, তাদেরকে ফুটবলের মতো জনপ্রিয় খেলার স্বাদ পাইয়ে দেওয়ার জন্যই ইস্পাহানি এই টুর্নামেন্টের আয়োজন করেছে বলে জানান স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার। আমাদের শৈশব এবং কৈশোর বলা চলে অনেকটা ডিভাইসে বন্দী হয়ে গেছে আমরা, তো সেখান থেকে মূলত বের করে এনে আমরা আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য ফুটবল, সেই ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য ইস্পাহানির এই আয়োজন করেছে। মূলত পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খেলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ইস্পাহানির সাথে এই টুর্নামেন্টের আয়োজন করা বলে জানান সহ-আয়োজক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। সবকিছু মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টটা তরুণদের মধ্যে একটা ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণরা ফুটবলমুখী হচ্ছে, খেলামুখী হচ্ছে এবং তারা এই যে সারা বছর ভাবে যে কখন টুর্নামেন্টটা আসবে, তাদেরকে নিজেকে প্রিপেয়ার করা, তৈরি করা, এই যে একটা সুস্থ মানসিকতা, এটাই আসলে টুর্নামেন্টের প্রাপ্তি। খুলনা অঞ্চলের উদ্বোধনী খেলায় খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়কে 3-0 গোলে পরাজিত করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্য ম্যাচে টাই ব্রেকারে খুলনা বিশ্ববিদ্যালয় 3-2 গোলে হেরেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে। পরাগারমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের 5.5 ঘন্টার চেষ্টায় করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, কয়েকশো ঘর পুড়ে ছাই, তবে হতাহত হয়নি কেউ। উপদেষ্টা পরিষদে পাশ হলো গণভোট আইন অধ্যাদেশ 2025। সংসদ নির্বাচন এবং গণভোটের কেন্দ্র একই হবে, ব্যালট পেপার হবে আলাদা। রাজনীতির সাথে জড়িতদের পর্যবেক্ষক নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান সিইসির। ভোটের সময় নিজেদের নিরাপত্তা চান প্রতিনিধিরা। সারা দেশে ভোটের হাওয়া বইছে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। আগামী নির্বাচনে দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে জনগণ, আশা জামায়াত আমিরের। এমপি প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক। সম্পদের মিথ্যা তথ্য দিলেই ব্যবস্থা। 3 পিএস এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শেষ পর্যায়ে।
এবং চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি নিয়ে রিটের রায় ৪ ডিসেম্বর, প্রভাবশালী মহলের স্বার্থে মামলা, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।